একটুখানি বলেন যে বেলিয়াডাঙ্গাতে যখন ক্রস করছেন সেই সময় কিভাবে দাঁড় করানো হয়? ওরা সবাই গাড়ির সামনে এসেই হাত তুলে দাঁড়িয়েছে, দাঁড়াও দাঁড়াও বলে। লাঠি ফাটি দেখতে পেয়েছিলেন হাতে? হ্যাঁ, আর লাঠি ফাটি ছিল ওদের হাতে, কারো কারো হাতে অস্ত্র ফস্ত্র রড ফট ছিল। হুম তারপর দাঁড় করিয়ে আপনাদের গালিগালাজ প্রথমে শুরু। হুম আপনি এই দিকটায় বসেছিলেন, যদি কোনোভাবে গেটটা খোলা যেত তাহলে তো আপনাকে টেনে বার করে আনতে পারতেন। টেনে হেসড়ে বের করে নিত, ওদের এরকমই একটা টেন্ডেন্সি ছিল, মানে ভেতর থেকে টেনে বের করবে। হ্যাঁ, তখন তো ড্রাইভার লক করে দিয়েছে। হুম এইখানটায় কে বসেছিলেন, মানে এই জায়গাটা ভাঙা হলো, এই জায়গাটায় কে বসেছিল? এখানে আমাদের একজন রিলেটিভ বসা ছিল, আমার একটা দাদা ছিল। একদম দেখো, উনি যেটা বলছেন তো এখানে পায়ের ছাপ স্পষ্ট, এখানে পায়ের ছাপ স্পষ্ট, এগুলোতে কি লাথি মারা হয়েছে? মানে আমরা প্রথমে এসে ভেবেছিলাম হ্যাঁ লাথি মারা হয়েছে, তবু আমরা একবার জিজ্ঞেস করতে কনফার্ম হতে চাইছি এগুলো কি লাথিরই ছাপ নাকি আগে থেকে? না না, এগুলো লাথি মেরেছে ওরা, আর এটা খুব সম্ভবত রড দিয়েই ভেঙেছে, তবে সামনেরটা হাত দিয়ে ভেঙেছে। সামনেটা হাত দিয়ে ভেঙেছে। কারো কি ইনজিওরি হয়েছে হাতে? তখন তো আমরা জানি না, দেখতে পাইনি। একটা অভিযোগ ইতিমধ্যে দায়ের করা হয়েছে যে আপনাদের তরফ থেকে হেনস্থা করা হয়েছে, আপনাদের তরফ থেকে মারধরের মতো ঘটনা করা হয়েছে, এইটা অভিযোগ তারা বেলিয়াডাঙ্গা থেকে না, করছে। এরকম কোনো ঘটনা হয়নি, কারণ আমরা কেউই গাড়ির থেকে বেরোইনি, আমরা ভয়ে কেউই গাড়ির থেকে বেরোইনি। আর যে ছেলেটার হাতে লেগেছে ওটা ওর ওই কাজটা, সামনের কাজটা ভাঙতে গিয়েই লেগেছে। মানে হাতে আর কোনো অস্ত্র দেখেছিলেন? হাতে লাঠি সোটা ছাড়া, রড ছাড়া আর কোনো অস্ত্র ছিল? ইট পাটকেল? হ্যাঁ, ইট পাটকেল এসবও ছিল ওদের হাতে। আপনার কি কোনোভাবে মনে হয়েছে এটা পূর্ব পরিকল্পিত? কারণ হঠাৎ করে এতগুলো লোক, সে বাঁশ ইট লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবেই বা কেন? কোনোভাবে কি মনে হয়েছে যে এটা আগে থেকে প্ল্যান ছিল, আমরা যে এই রাস্তা থেকে যাব, বেলিয়াডাঙ্গার দিকে যাব, সেটা কেউ বা কোনো গোষ্ঠী জানতেন এবং যার জন্য ওখানে লোকজন রাখা হয়েছিল, এটা মনে হচ্ছে? হ্যাঁ, সেটা তো একদমই পরিকল্পিত, কারণ আমাদের গাড়িটা দাঁড় করানোর পরে আমাদের কাছে কিছু জিজ্ঞাসাই করেনি। হ্যাঁ, প্রথমেই ওরা ওইসব গালিগালাজ শুরু করেছে। আমরা জিজ্ঞাসা করেছি যে কি হয়েছে, কি ব্যাপার, আমাদের সঙ্গে কথা বলুন, কিন্তু ওরা কোনো কথা বলতেই রাজি হয়নি। একদম দেখো পৌলমী, বিস্তারিত তিনি জানাচ্ছিলেন এবং একদিকে লাথি, তুমি বুঝতে পারছো একজন যদি মানুষ এখানে দাঁড়িয়ে থাকেন কতটা উঁচুতে তিনি লাথিটা মেরেছেন। ইট পাটকেল হাতে যা ছিল, লাঠির সোটা, সেগুলো দিয়ে ভাঙচুর করা হয়েছে। এমনকি পিছনে বিভিন্ন জায়গায় এখানে হাতেরও ছাপ রয়েছে, এখানে পায়ের ছাপ রয়েছে, বিভিন্ন জায়গায় যেমন পারা গিয়েছে সেই রকমভাবে ভাঙচুরের চেষ্টা চালিয়েছে। এমনকি এমনও আশঙ্কা ছিল যে যদি কোনোভাবে গেট খোলা যেত তাহলে হয়তো তাদেরকে মহিলাদের বাইরে বার করে নিয়ে এসে পেটানো হতো, কিংবা তাদের সঙ্গে অশালীন আচরণ করা হতো। একদমই তাই। এখানে তো প্রশ্ন উঠছে, যেভাবে লাঠি সোটা নিয়ে যেভাবে ইটপাটকেল ছোড়া হচ্ছে, তাতে সত্যি প্রাণহানির ঘটনা ঘটতে পারত এবং সেই আশঙ্কায় করছেন বিজেপির বিধায়ক অশোক কীর্তনিয়া। জীবন্ত পুড়িয়ে মারার ছক কষা হয়েছিল, বিস্ফোরক অভিযোগ করছেন বিজেপির বিধায়ক। শোনাই। 50 জন তৃণমূলের গুন্ডা, মুসলিম, উগ্র মৌলবাদী মুসলিমরা আমার মিসেস এবং স্বপন মজুমদারের মিসেসকে গাড়ির ভিতরে জ্যান্ত পুড়িয়ে মারার একটা চক্রান্ত করেছিল। তারা গাড়ি থেকে কোনো রকম পালিয়ে বেঁচেছেন। গাড়িটাকে পুরো ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছে, কারণ এমএলএর পরিবারের লোক একটা আতঙ্কের পরিবেশ তৈরি করতে হবে বনগাঁ উত্তর বিধানসভায়। আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন, আজকে আইনসভার দুজন বিধায়ক, তাদের পরিবারের লোক সুরক্ষিত নেই, পশ্চিমবঙ্গের আমজনতা কোথায় সুরক্ষিত থাকবে? শুনলেন তো একজন জনপ্রতিনিধি, তিনি বলছেন যে তার পরিবারকে জীবন্ত পুড়িয়ে মারার ছক কষা হয়েছিল, রাজ্যের শাসক দলকে তুলোধনা করেছেন। তবে এই ঘটনা একবার নয়, বারবার এই রাজ্যের মুখে আক্রান্ত হয়েছে বিরোধীরা। একদিকে যেমন বিধায়কের স্ত্রী এবং অন্য বিধায়কের শাশুড়ি গাড়িতে ছিলেন, সেই গাড়িতে হামলা। চন্দ্রকোনাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের উপরে হামলা চালানো হয়। আর আক্রান্ত হয়েছিলেন নাগরাকাটাতে বিজেপির সাংসদ খগেন মুর্মু, আক্রান্ত হয়েছিলেন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ। বারবার এই রাজ্যের বুকে কি হচ্ছে, যখনই অন্য কোনো রাজনৈতিক দল করছে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, রাজ্যের বিরোধী দলনেতাকেও রিয়াক্ট করা হচ্ছে না। কনভয়ে হামলা চালানো হচ্ছিল চন্দ্রকোনাতে, এমনকি নাগরাকাটাতে রীতিমতো রক্তাক্ত হয়ে গিয়েছিলেন খগেন মুর্মু।
বনগাঁর ছবিটা আমরা লাগাতার দেখাচ্ছি এবং গাড়িটার ছবি যখন দেখাচ্ছি তখন সত্যি শিউরে উঠছে শরীরটা। একজন জনপ্রতিনিধির স্ত্রী, তার গাড়িতে এইভাবে হামলা চালানো হয়েছে। সরাসরি চাই পিঙ্কির কাছে। পিঙ্কি, একটা আতঙ্ক বারবার গ্রাস করছে। তার স্ত্রী বলছেন যে তিনি ভাবছিলেন যে আর হয়তো বেঁচেই ফিরবেন না। কি মর্মান্তিক পরিস্থিতির মুখোমুখি তারা হয়েছিলেন। দেখো, একটা প্রশ্ন আমি মৌমিতা দেবীকে না করেই নয়। মৌমিতা দেবী, আপনি একজন বিধায়কের স্ত্রী, বিধায়কের পরিবারের সদস্য। আপনারা বাইরে বেরোবেন, সিকিউরিটি থাকছে, সঙ্গে নিরাপত্তা থাকছে এবং পুলিশের কাছে এগুলো তো প্রম্পট অ্যাকশন নেবে, এটা স্বাভাবিক। কিন্তু সেগুলো তো হলো না। অবশ্যই সাধারণ কর্মী, বিজেপির কর্মী, সাধারণ মানুষ সর্বোপরি, তাদের কি অবস্থা হবে? আমি তো এটাই বলবো যে আমি একজন এমএলএর ওয়াইফ হয়েই সেফ নই, তাহলে সাধারণ মানুষ কিভাবে রাস্তাঘাটে বেরোবে? আর কালকে যে ঘটনা, আমরা তো থানায় জানিয়েছি, কিন্তু পুলিশ এখনও এই পর্যন্ত কোনো কিছু করেননি। আমি তো অবশ্যই বলবো যে পুলিশ প্রশাসন এই জিনিসটাকে দেখুক। আর একটা কথা, যে আমরা সাধারণ মানুষ যাতে মানে কোনো ইয়ে ছাড়াই রাস্তায় চলাফেরা করতে পারি, এটাই বলবো আর কি, যে কোনো আতঙ্ক ছাড়াই যেন আমরা রাস্তায় চলাফেরা করতে পারি। যে আমি হাউসওয়াইফ, আমি গৃহবধূ হয়ে এই রাজনীতির কথা বুঝি, সত্যি হয়তো আপনি বুঝবেন না। আপনি তো সাধারণ একটা ধর্মীয় জায়গায় যোগ দিতে গিয়েছিলেন, তাতে রাগটা কী ছিল? মানে তাতে এইভাবে পুড়িয়ে মেরে ফেলার ছক, মারধর করার ছক, মানে এরপর বেরোতে ভয় লাগবে, ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, এইভাবে আক্রান্ত হতে। এটা তো ওই আমি বিজেপি পরিবারের লোক, এই কারণেই হয়তো তাদের টার্গেট ছিল। তো ভয় তো আছেই, রাস্তাঘাটে বেরোতে হয়, ছেলে মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয়, ভয় তো একটা থেকেই গেল। একটা ভয় থেকেই যাচ্ছে, মানে ছেলে মেয়ে রয়েছে বাড়িতে। অশোক বাবুর জন্য ভয় লাগে, কারণ অশোক কীর্তনিয়া 26শে নির্বাচন, এরকম রক্তক্ষয়ী একটা নির্বাচন আগে বাংলাদেশে। সেটা তো ভয় আছেই, কারণ ওকেও প্রতি পদক্ষেপেই এইসবের সম্মুখীন হতে হয়, ভয় তো একটা আছেই। আমি জানি না আপনি মনে আছে নাকি, আপনার খেয়াল আছে কিনা, খগেন মুর্মু, শঙ্কর ঘোষ, শুভেন্দু অধিকারী, কখনো কনভয় হামলা, কখনো সামান্য ত্রাণ দিতে গিয়ে হামলা, একের পর এক, সুকান্ত মজুমদার, মানে আমি বলছি নেতাদের ওপর হামলা, বিজেপি কর্মী বিরোধীদের ওপর আক্রমণ তো লেগেই রয়েছে। এনারা বাদ যাচ্ছেন না, নেতাদের উপর আক্রমণটা হয়েছিল। এবার কি পরিবারকে টার্গেট করা হচ্ছে আপনার মনে হচ্ছে? সেটাই তো হলো, পরিবারের ওপরেই তো টার্গেট করা। পরিবারকে টার্গেট করলে ভয়টা আরো জাঁকিয়ে বসে। হ্যাঁ, এরকম। নির্বাচনের সময় ভয়টা, তাহলে ত্রাসটা বজায় রাখ। এবার আমরা যখন ভয় পাচ্ছি, তখন পিঙ্কি, তুমি জনসাধারণ আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপির সহ সভাপতি তাপস রায়। তাপস বাবু, যে ছবি আমরা দেখাচ্ছি, অশোক কীর্তনিয়ার পরিবার যাচ্ছিল একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, তাদের গাড়ির ওপরে রীতিমতো ইট পাটকেল এমনকি রড দিয়ে ভাঙচুর করা হয়। একজন জনপ্রতিনিধির পরিবার যদি সুরক্ষিত না থাকে, আমজনতার নিরাপত্তা কোথায় থাকবে এই বাংলাতে? ঠিকই তো, একেবারেই ঠিক। এ তো একেবারে সুপ্রিম কোর্ট বলছে, হাইকোর্ট বলছে, ইলেকশন কমিশন বলছে, কেন্দ্রের সরকারও রয়েছে যে বাংলাটা কি মহাজঙ্গল রাজ প্রধানমন্ত্রী আখ্যায়িত। তো এখানে এমএলএ, এমপি, বিরোধী দল, বিজেপি তো বটেই, অন্যান্য তারা কেউ সুরক্ষিত নয়। এবং যেভাবে লিডার অফ দ্য অপোজিশন, সেন্ট্রাল মিনিস্টার, এমএলএ, এমপিদের ওপর এবং তাদের পরিবারদের উপর, এগুলো হচ্ছে এই দুর্বৃত্তরা, এই রাজত্বে এই দুর্বৃত্তরা একেবারে তারা যে পর্যায়ে গেছে, যে পর্যায়ে পৌঁছে গেছে, কোনো তাদের নিয়ন্ত্রণ নেই, না প্রশাসনের না শাসক দলের। উল্টে তারা হয়তো নির্দেশও দিচ্ছে এবং এগুলো বাড়বে আরো। সুতরাং এই জিনিসগুলো মানুষকে বুঝতে হবে, দেখতে হবে, এবং মানুষই পারে এর পরিবর্তন আনতে। এবং নিশ্চিতভাবে এই জঘন্য মহাজঙ্গল রাজের পরিবর্তনের ঘন্টা বেজেছে এবং সেটা মানুষ তার ব্যবস্থা করবেই। তবে তাপস বাবু, যেভাবে হামলার ঘটনা ঘটলো, সেক্ষেত্রে পুলিশ প্রশাসনে তো অবশ্যই ব্যবস্থা নেওয়া দরকার ছিল, জনপ্রতিনিধির পরিবার, কিন্তু সেখানে পুলিশ এখনো পর্যন্ত ব্যবস্থা নিল না। না, পুলিশ ল্যাকাটাইসিক্যাল হয়ে গেছে।
পুলিশ ল্যাকাডাইসিক্যাল হয়ে গেছে, কৃতদাস দলদাস। এখন পুলিশ আর তৃণমূল দুর্বৃত্ত সমর্থক ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, বরঞ্চ ওরা গেলে পরে বোধহয় অত্যাচার আরো বাড়তে পারত। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম রাজ্য বিজেপির সহ সভাপতি তাপস রায়ের সঙ্গে। এই রাজ্যের বুকে বারবার আক্রান্ত হচ্ছেন বিরোধীরা, শুধুমাত্র জনপ্রতিনিধির পরিবার নয়, সাংসদ বিধায়ক ভোটের আগে আক্রান্ত হচ্ছেন বিজেপির নেতা কর্মীরা। তবে কি বিরোধী শূন্য রাজ্য চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এর আগে আমরা দেখেছিলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়তে হামলা চালানো হয়েছিল চন্দ্রকোনাতে। আবার অন্যদিকে খগেন মুর্মু, তাকে রীতিমতো রক্তাক্ত করে দেওয়া হয়েছিল। তালিকাটা দীর্ঘ। 7ই ফেব্রুয়ারি হামলা চালানোর ঘটনা ঘটেছিল। 6ই ফেব্রুয়ারি আনন্দপুরে নেতার দোকানপাট বাইকে ভাঙচুর করা হয়েছিল। 6ই ফেব্রুয়ারি শিলিগুড়িতে বিজেপি নেতার বাড়িতে হামলা চালানো হয়েছিল এবং 4ঠা ফেব্রুয়ারি বিজেপি কর্মীকে মারধর করা হয়েছিল হাড়োয়াতে। পরপর বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছে। 4ঠা ফেব্রুয়ারি নন্দীগ্রামেও বিজেপি নেতার উপরে হামলার ঘটনা ঘটে। অন্যদিকে কেশপুরে 2রা ফেব্রুয়ারি বিজেপি কর্মীর ওপরে হামলা, মারধর করা হয়। বেহালাতে বিজেপির যে সভামঞ্চ, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয় গত মাসে, অর্থাৎ 25শে জানুয়ারি। 22শে জানুয়ারি বিজেপি নেতাকে খুনের চেষ্টা করা হয় বাঁকুড়ার ওন্দাতে। অন্যদিকে 21শে জানুয়ারি ওই দিনই নদিয়া শান্তিপুরে বিজেপি নেতার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। 3রা জানুয়ারি বিজেপির সংখ্যালঘু নেতাকে মারধর করা হয় অয়নাতে। বোলপুরে বিজেপি নেতাকে মারধর করা হয় 1লা জানুয়ারি। অর্থাৎ মাত্র 1.5 মাসের মধ্যে কতবার মারধরের ঘটনা ঘটেছে দেখুন। জগদ্দলেও বিজেপি কর্মীকে মারধর করা হয়েছিল। তালিকা দীর্ঘ। এবার ছবিগুলো দেখাচ্ছি। কুলতলিতে বিজেপি নেতাকে মারধর করা হয়েছিল 7ই ফেব্রুয়ারি। 6ই ফেব্রুয়ারি সেখানেও আক্রান্ত হচ্ছে বিজেপি। আনন্দপুরের দোকানে ভাঙচুর, বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। শিলিগুড়িতে বাড়িতে হামলা চালানো হয়, প্রতিবাদ জানানো হয় বিজেপির তরফ থেকে। 6ই ফেব্রুয়ারি ঘটনা ঘটে। আবার অন্যদিকে 4ঠা ফেব্রুয়ারি সেখানেও হাড়োয়াতে আক্রান্ত বিজেপি নেতা, নন্দীগ্রামে আক্রান্ত হয়েছে বিজেপি। অন্যদিকে কেশপুরেও বিজেপি কর্মীকে মার 2রা ফেব্রুয়ারি। তালিকা দীর্ঘ। মাত্র 1.5 মাসের মধ্যেই বারবার আক্রান্ত হচ্ছে বিরোধীরা।